আপনি ঘোড়ার সঙ্গেও রেস করতে পারবেন, তখন আর আপনার এই বডিগার্ডদের প্রয়োজন হবে না। আপনি মেন্টালি স্ট্রং হলে আর আপনাকে কেউ আটকাতে পারবে না। এই পিলটা কাজ করবেই, একদম পিওর প্রস্তরজিৎ পিল এটা। কমলেশকে বলল নীল। তার মানে এটা খেয়ে আমি সবভাবেই। নীলকে দেখে ইশারা করলো কমলেশ। নীল বুঝতে পারলো কোন ইঙ্গিত করছে সে, তাই সম্মতির হাসি হাসলো নীল। একেবারে লাফিয়ে উঠে কমলেশ বলল, আরে বাহ, দারুণ ব্যাপার নীলবাবু, আপনি তো দারুণ মানুষ। আমি খোঁজ নিয়েছিলাম, এই ওষুধটা শুধুমাত্র আপনার কাছেই আছে, আর কারো কাছে নেই। আপনি মহান। আরে না না, আপনি এবার আমাকে লজ্জা দিচ্ছেন, এত প্রশংসা করার দরকার নেই। শুনুন, আপনাকে একটা কথা বলে রাখি, এই ওষুধটা খুবই ভালো, কিন্তু সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্টস থাকে। খুব সাবধানে এটা খেতে হবে। শরীরে কোনো চেঞ্জেস আসছে কিনা সব সময় লক্ষ্য রাখতে হবে। মানসিকভাবে একদম স্থির হয়ে তবেই এই ওষুধটা খাওয়া উচিত। প্রস্তরজিতের ব্যাপারে সমস্ত কিছু বুঝিয়ে দিল নীল। আচ্ছা, আর যদি আমি মেন্টালি স্টেবল না হই তাহলে? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো কমলেশ। তাহলে অন্য একটা পিল খেতে হবে, মেন্টাল স্ট্রেংথ বুস্ট পিল, জবাব দিল নীল। আপনার কাছে সেই পিলটাও আছে? অবাক হয়ে নীলের দিকে এক দৃষ্টে তাকিয়ে প্রশ্ন করলো কমলেশ। সরি কুণ্ডুবাবু, এই মুহূর্তে আমার কাছে এই পিলটা নেই, কিন্তু এরকম পিলও হয়। এ ব্যাপারে আপনি আপনার বন্ধু কল্লোলের সঙ্গে কথা বলে নিন। সোজাসুজি বিষয়টা স্পষ্ট করে দিল নীল। মনে হচ্ছে আমি অনেক পিছনে পড়ে আছি, দুনিয়া আমার থেকে অনেক আগে বেরিয়ে যাচ্ছে। এইরকম পিলের ব্যাপারে তো আমি কিছুই জানতাম না। এ কথা বলে গ্লাসের পুরো মদ গলায় ঢেলে নিল কমলেশ। কোনো ব্যাপার না কুণ্ডুবাবু, সব বিজনেসে নাম্বার ওয়ান হলে চলবে? কিছু জিনিস আমাদের জন্য ছেড়ে দিন, আমাদেরও তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি? কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো নীল। আপনি খুবই মজার মানুষ। নীলের কথা শুনে খুব জোরে জোরে হাসতে লাগলো কমলেশ। নীলের সঙ্গে আরো ভালো সম্পর্ক তৈরি করতে হবে দেখছি, কারণ নীলই এই পিলটা আমাকে দিয়েছে। এই পিলটা আমার খুবই প্রয়োজন। পিলটার দিকে তাকিয়ে আকাশ পাতাল ভাবতে লাগলো কমলেশ কুণ্ডু। কুণ্ডুবাবু, আপনি কি এভাবেই তাকিয়ে থাকবেন নাকি খাবেনও? এ নিন, আমিও দেখতে চাই আপনার শরীরে কিভাবে এর প্রভাব পড়ছে। আপনি এবার এটা ভাববেন না যে পিলটা খেলেই আপনি শক্তিশালী হয়ে যাবেন, কিন্তু ধীরে ধীরে নিজের শরীরের পরিবর্তনগুলো আপনিই লক্ষ্য করতে পারবেন। কমলেশের দিকে তাকিয়ে বলল নীল। আপনার ভয় করছে না? পিলটা খেয়ে নেওয়ার পর যদি আমি আপনাকে টাকা না দিই তাহলে? মুচকি হেসে বলল কমলেশ। এসব কি বলছেন? আপনি অনেক বড় লোক, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আর ব্যবসায় ভরসা না রাখলে চলে? আস্তে আস্তে হাত নাড়িয়ে বলল নীল। নিন এবার, তাড়াতাড়ি ওষুধটা খেয়ে নিন। ঠিক আছে, আপনি তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেখছি। একথা বলেই কমলেশ নিজের এক এমপ্লয়কে ইশারা করে নীলের অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করার নির্দেশ দিল। এরপর একটা দীর্ঘশ্বাস নিয়ে পিলটা মুখে পুরে নিল। সেই সময়ে নীল কমলেশের বাড়িটাকে ভালোভাবে দেখছিল। দেখে মনে মনে ভাবলো সে, কমলেশ তো দেখছি সত্যি অনেক বড় লোক। চন্দন কাঠের টেবিল, দরজা জানালাও চন্দন কাঠ দিয়ে তৈরি। ঘরের ঝাড়বাতি গুলোতে বিনা করা কাজ। একটা নয়, 4-4টে ঝাড়বাতি। 5 লাখ নয়, এর থেকে তো 5 কোটি নেওয়া উচিত ছিল। এসব ভাবতে ভাবতে জানলা দিয়ে বাইরেটা দেখছিল নীল। জানলা দিয়ে নদীর বাঁধ দেখা যায়, ওদিকেই বুঝি তোরসা বইছে। নীলের মনে হল। ঠিক সেই সময় কমলেশ বলল, নীলবাবু, এই পিলটা তো দারুণ, আমার জল খাওয়ারও প্রয়োজন পড়লো না, মুখে দিতেই মিলিয়ে গেল। এটাই তো আসল প্রস্তরজিতের মজা। বলছি, আমি না একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। গম্ভীর হয়ে কমলেশের দিকে তাকিয়ে বলল নীল। কি বিষয় বলুন? আমি এখন আপনার সব প্রশ্নের উত্তর দেব। আস্তে আস্তে নীলকে বলল কমলেশ। আপনি কি এই বাড়িতেই থাকেন নাকি মাঝে মাঝে এখানে আসেন? খুব আস্তে আস্তে কমলেশকে জিজ্ঞেস করলো নীল। আসলে আমার পরিবারের সবাই কলকাতাতেই থাকে, কিন্তু এটা আমি এখন বিজনেসের কাজে ব্যবহার করছি। কেন, কিছু সমস্যা হয়েছে নাকি? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কমলেশ। না, কোনো সমস্যা নয়। আপনার কি এমন কেউ চেনা আছে যারা বাস্তুশাস্ত্র জানেন? সে কারণেই কাজকর্মগুলো এখান থেকেই করেন আপনি? সন্দেহের সাথে কমলেশকে প্রশ্ন করলো নীল। ওরাই বলেছিল যে জায়গাটা ভালো, তাই কিনেছিলাম। কিন্তু আপনি কি বাস্তুশাস্ত্রও জানেন? অবাক হয়ে নীলকে প্রশ্ন করলেন কমলেশ। হ্যাঁ জানি, কিন্তু বেশি নয়। খুব আস্তে কথাটা বলল নীল। আপনার বন্ধুরা ঠিকই বলেছে, এই জায়গাটা সত্যিই খুব ভালো। তাহলে আরো বলুন এই জায়গার ব্যাপারে,
আর কি কি জানেন আপনি? নীলের দিকে তাকিয়ে বলল কমলেশ। নীল কি বাস্তুশাস্ত্রও জানে? নীল যা বলছে তা কি সত্যি, নাকি এর পেছনে কোনো ছলনা রয়েছে, কিংবা কোনো রহস্য? কমলেশের সাথে বন্ধুত্বটা কি আরো গাঢ় হবে? কিন্তু এই প্রস্তরজিতের ব্যবসা করতে গিয়ে কোনো বড় বিপদে ফেঁসে যাবে না তো নীল? আদ্রিতা জানতে পারলে ওর কেমন লাগবে? আদ্রিতার কাছে লুকিয়ে নীলের এই যে গোপন জীবন, এর জন্য ওদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হবে না তো? আসলে এই বাড়িটা তোরসা নদীর পাশেই, বাড়িতেও পুকুর রয়েছে, তার সাথে বাড়িটির পূর্ব দিকে মুখ করা। সূর্যের প্রথম আলো সোজা আপনার দালান দিয়ে ঘরে প্রবেশ করে, আর সূর্যাস্তের সময়ও আপনার বাড়ির পেছনের বারান্দায় রোদ পড়ে। মানে আপনার বাড়িটা সূর্যের রশ্মি দিয়ে ঘেরা। ভীষণ পজিটিভ ভাইব আছে বাড়িটাতে। আপনার লাক ভীষণ ভালো। হাত নাড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে বাড়িটা সম্পর্কে এক্সপ্লেইন করলো নীল। বাহ, খুব ভালো। আপনি তো মশাই দারুণ মানুষ। আমার বন্ধুরাও আমাকে এই একই কথা বলেছে। ওরাই আমাকে এখানে বিজনেস করার পরামর্শ দিয়েছিল। এখান থেকে কাজ করেই আমার বিজনেস আরো ফুলে ফেপে উঠেছে। অবাক হয়ে নীলের দিকে তাকিয়ে বলল কমলেশ। এটা শুনে নীল কমলেশের দিকে তাকিয়ে রইল। আমার মনে হচ্ছে গত কয়েক বছর ধরে আপনার বিজনেস ঠিকঠাক চলছে না, তাই তো? আপনি কি করে জানলেন? নীলের দিকে তাকিয়ে অবাক চোখে প্রশ্ন করলো কমলেশ। কমলেশ খুবই কুসংস্কারাচ্ছন্ন, তাই জন্য সে নিজের বন্ধুদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলে। বাস্তু সম্পর্কে তার বিশ্বাস অসীম। প্রথম দিকে এই বাড়িতে আসার পর কমলেশের বিজনেসে অনেক লাভ হয়েছিল, কিন্তু 3 বছর ধরে যেন কোথাও হারিয়ে গিয়েছিল ওর সৌভাগ্য। কাজের জায়গায় বিভিন্ন ধরনের প্রবলেম আসছিল। এবার সদর দরজার একদম উল্টো দিকের দেওয়ালে টাঙানো একটা আয়নাকে দেখিয়ে কমলেশকে বলল, আমার মনে হচ্ছে এই আয়নাটা আপনি এখানে আসার অনেক পরে লাগিয়েছেন, তাই তো? হ্যাঁ, আসলে এই আয়নাটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে। এটা নাকি অ্যান্টিক, অঘটন থেকে আমাকে বাঁচাবে। নীলের মুখের দিকে তাকিয়ে বলল কমলেশ। এই আয়নাটার জন্য বাস্তুতে কোনো দোষ দেখা দিল নীলবাবু? বেশ চিন্তিত হয়ে প্রশ্ন করলো সে। নীল মাথা নাড়াতে নাড়াতে বলল, এটা একটা অ্যান্টিক আয়না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা সঠিক জায়গায় রাখা হয়নি, তাই সৌভাগ্যে বাধা। কারণ দরজার উল্টো দিকে থাকায় সূর্যের আলো এতে রিফ্লেক্ট করে বাড়ির বাইরে চলে যাচ্ছে। আপনি শুধু আয়না রাখার জায়গাটা বদলে দিন, তাহলেই হবে। নীলের কথা শুনে ওর দিকে এগিয়ে এসে কমলেশ বলল, আপনি আমাকে বাঁচালেন, থ্যাংক ইউ। আমি তো 3 বছর ধরে ভাবছিলাম যে আমারই হয়তো কপালটা খারাপ। আমি আশাই করিনি যে এটা কারণ হতে পারে। আমার এত প্রশংসা করতে হবে না, যা জানি তাই বলি। আচ্ছা, তাহলে আমি আজ আসি। মুখে হাসি নিয়ে বলল নীল। ঠিক আছে, আমি আপনাকে ছেড়ে আসছি, নীলকে বলল কমলেশ। আরে না না, আপনি আবার কষ্ট করবেন কেন? আপনি এক্ষুনি ওষুধটা খেয়েছেন, একটু আরাম করুন। দেখুন আপনার শরীরে কোনো পরিবর্তন এলো কিনা। শুধু কাউকে একটা বলে আমাকে হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এরপর কমলেশকে বিদায় জানিয়ে বাড়ির বাইরে চলে এলো নীল। হাসপাতালে পৌঁছে নীল দেখলো যে হিরেনের জ্ঞান ফিরে গেছে, আর পাশে বসে জয়ন্তী ওনাকে ডালিয়া খাওয়াচ্ছেন। নীলকে দেখে চেয়ার থেকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো ডক্টর সুজাতা। নীল, তুমি এসে গেছো? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলো সে। আপনি এখনো এখানেই আছেন? অবাক হয়ে হাসপাতালের নতুন ডিরেক্টর সুজাতাকে প্রশ্ন করলো নীল। ডিরেক্টর হওয়ার পরেও সুজাতার কাছে এত সময় আছে, এটা দেখেই অবাক হয়ে গেল নীল। আসলে আমি তোমার বাবার চেক আপ করতে এসেছিলাম, তোমাদের কিছু প্রয়োজন রয়েছে কিনা সেটাও খোঁজ নিচ্ছিলাম। এ কথা বলতে বলতে চোখ মুখ লজ্জায় লাল হয়ে গেল সুজাতার। এখন তুমি চলে এসেছো, আমার আর এখানে কোনো কাজ নেই, আমি আসছি। সুজাতার রিয়াকশন দেখে আরো অবাক হয়ে গেল নীল। হিরেনের কেবিন থেকে চলে যাওয়ার সময় সুজাতা পিছন ফিরে নীলের দিকে তাকালো আর ভাবলো, সত্যি কি এই মানুষটা এত পাওয়ারফুল? সুজাতা চলে যেতেই হিরেন নীলকে ডেকে বললেন, নীল, এখানে এসো, তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। বাবা, এখন এসব কিছু না,